Assalamu alaikum. Welcome to Hamida Sultana Online School. I am Taslima Akhtar, Assistant Teachers of Hamida Sultana Girls High School. Dear students, hope you are well. By the grace of Almighty Allah, I am also well. Alhamdulillah. আজ আমি ক্লাস 8ম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ন্যারেশন বা স্পিচ এই টপিকসটা নিয়ে তো 8ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে আশা করি। আজ আমাদের টপিকস হলো ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন শব্দের অর্থ, ন্যারেশন বা স্পিচ মানে উক্তি। কোনো কিছু লিখতে গেলে বা বর্ণনা করতে গেলে বর্ণনাকে আকর্ষণীয় করার স্বার্থে আমরা দুটো স্টাইল ব্যবহার করে থাকি। আবার খেয়াল করো, ন্যারেশন বা স্পিচ মানে হচ্ছে কি উক্তি। কোনো কিছু লিখতে গেলে বা বর্ণনা করতে গেলে বর্ণনাকে আকর্ষণীয় করার জন্য আমরা দুটো স্টাইল ব্যবহার করি বা দুটি ভঙ্গি ব্যবহার করি। সেগুলো স্টাইল দুটো কি? একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। আছে একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কোনটা? ডাইরেক্ট ন্যারেশন হলো যা বক্তার বক্তব্য হুবহু প্রকাশ করে। বক্তার বক্তব্য হুবহু প্রকাশ করাকে কি বলে? আর ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা? বক্তার বক্তব্যকে একটু ঘুরিয়ে প্রকাশ করে, হ্যাঁ, সেটাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। একটু এক্সাম্পলটা দেখো, তাহলে তোমাদের সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা ডাইরেক্ট ন্যারেশন হলো হি সেড টু মি আই শ্যাল গো টু মার্কেট। সে আমাকে বলল যে আমি মার্কেটে যাব। এটা একটা ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। বক্তার বক্তব্য হুবহু প্রকাশ পেয়েছে এখানে। সে আমাকে বলল আমি মার্কেটে যাব। আর ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা? যে বক্তার বক্তব্যকে ঘুরিয়ে প্রকাশ করা হয়। যেমন এখানে আছে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট হি উড গো টু মার্কেট, সে মার্কেটে যাইতো। তাহলে কি এখানে কিন্তু বক্তার বক্তব্যটাকে হুবহু না বলে একটু ঘুরিয়ে প্রকাশ করা হলো। আমার মনে হয় তোমাদের এই এক্সাম্পলের মাধ্যমে ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের পার্থক্যটা বুঝতে পারছো। আবার এই ডাইরেক্ট ন্যারেশনটাকে আমরা দুইটি অংশে ভাগ করি। প্রথম অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং দ্বিতীয় অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেমন দে সেড টু মি উই হ্যাভ ওন দ্য গেম। এখানে দেখো দে সেড টু মি এটুক হচ্ছে রিপোর্টিং ভার্ব আর উই হ্যাভ ওন দ্য গেম এটুক হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা ন্যারেশনের যে প্রাথমিক যে ধারণাটা সেটা কি হলো? ন্যারেশন বা স্পিচ হলো উক্তি এবং ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এবং ডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্য হুবহু প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে, আর ইনডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার বক্তব্যকে ঘুরিয়ে প্রকাশ করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। আর ডাইরেক্ট ন্যারেশনের অংশ কয়টা? দুইটা, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। প্রথম অংশটাকে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা থাকে সে অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। চলো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এগুলো আরো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পল, হি says to me I shall beat her. দেখো এটা একটা ডাইরেক্ট ন্যারেশন।
আর যখন হি সেইজ টু মি, সে আমাকে বলল আই শ্যাল বিট হার, আমি তাকে কামড়াবো। এটা কিন্তু বক্তা সরাসরি নিজে বলল। আর এটাকে যদি আমরা একটু ইনডাইরেক্ট করি বা যেটাকে বলতেছি ইনডাইরেক্ট, মানে বক্তার বক্তব্যটাকে ঘুরিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটাকে আমরা ইনডাইরেক্ট করলে কি করতে হবে? হি টেলস মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে হবে দ্যাট। এই আই আর এই হি আর এই আই দুজন কিন্তু একই বক্তা, একই সাবজেক্ট একজনকে, যেমন হি সেইজ টু মি, সে আমাকে বললো আই শেল বিট হার। আই মানে কি? এই হি সে কিন্তু বলছে, তাহলে এখানে আমরা হি বসাবো। শি উড বসাও, হি উড বিট হার, সরি এখানে উড হবে না, হি উইল বিট হার। খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে, আমি তোমাদের মনে আছে অবশ্যই রিপোর্টিং ভার্বের এই বাইরের অংশটা কিন্তু রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, খেয়াল করো আবার, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে কিন্তু এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তার মানে যে টেন্সে থাকে সেই টেন্সের মাঝেই থাকে। যেমন দেখো হি সেইজ টু মি, এখানে সেইজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে হি টেলস মি। হ্যাঁ, আর যদি কখনো ভার্বের সাথে এই সেইজের সাথে টু যুক্ত থাকে, টু প্রিপোজিশন যুক্ত থাকে, তাহলে তোমাদের, এবং এরপরে যদি অবজেক্ট ব্যক্তিবাচক হয়, তখন সেই ক্ষেত্রে তোমরা এই সেইজ টুর পরিবর্তে এখানে টেলস বসাবা। তাহলে হি টেলস মি, হ্যাঁ, ইনভার্টেড কমার জায়গায় দ্যাট, এবং দেখো এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, এবং পরবর্তীতে পরিবর্তন করেও কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিটেই রাখছি, ফিউচার ইনডিফিনিট থেকে কিন্তু অন্য টেন্সে নেই, শুধু পার্সনটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তাহলে কি হলো? হি সেইজ টু মি দ্যাট হি উইল বিট হার। ওকে, নেক্সট একটা উদাহরণ দেখো, বলছি হি উইল সে টু মি, হ্যাঁ, I shall go to market. এটা কি হলো? উইল সে, তার মানে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার এবং প্রেজেন্টের মধ্যে ফিউচার টেন্স, আবার খেয়াল করো, রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্স এবং প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা কিভাবে করব? হি উইল টেল মি, ইনভার্টেড কমার জায়গায় বসাও দ্যাট, তাহলে হি উইল টেল মি দ্যাট, এই আই আর এই হি একজনই বক্তা, আমরা এখানে হি বসাবো, হি উইল গো টু মার্কেট। হ্যাঁ, এ হলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট মানে হলো বক্তার বক্তব্য সরাসরি হুবহু প্রকাশ করে, এবং ইনডাইরেক্ট হলো বক্তার বক্তব্যকে একটু ঘুরিয়ে প্রকাশ করা। আর এই দুইটা নিয়ম খেয়াল করো, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম অথবা ফিউচার টেন্সে হয়, বা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হয়, তাহলে আমরা রিপোর্টেড স্পিচে টেন্সের কিন্তু কোনো পরিবর্তন করব না। যদি প্রেজেন্টে থাকে প্রেজেন্টেই হবে, ফিউচারে হলে ফিউচারেই হবে, পাস্টে হলে পাস্টেই হবে। এ হলো একটা নিয়ম। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে হয়, তাহলে পরিবর্তনটা হবে নিম্নরূপ, যেমন দে say to me, they said to me, you have written the feature। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে খেয়াল করো, এখানে কি আছে? said, তার মানে সের পাস্ট টেন্স হচ্ছে said, সের পাস্ট টেন্স said।
যদি রিপোর্টিং ভার্ব, তাহলে এখানে এই সের পর পাস্ট টেন্স যদি সেইড হয়, তার মানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটা হবে এই নিম্ন ছক অনুসারে। হ্যাঁ, পরিবর্তনটা হবে নিম্ন ছক অনুসারে। খেয়াল করো, এটা হবে ডাইরেক্ট ফর্মে যদি থাকে, এটা ডাইরেক্ট, আর এটা হয়ে ইনডাইরেক্ট হয়ে যাবে এইরকম। হ্যাঁ, এখানে যদি সিম্পল প্রেজেন্ট থাকে, সিম্পল প্রেজেন্ট, তাহলে এখানে পরিবর্তন হয়ে যাবে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। এখানে যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, এখানে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এখানে যদি হয় প্রেজেন্ট পারফেক্ট, এখানে হবে পাস্ট পারফেক্ট। এখানে যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে যদি হয় পাস্ট ইনডিফিনিট, এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এখানে যদি হয় পাস্ট কন্টিনিউয়াস, এখানে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, স্ট্রাকচারটা খেয়াল করো আবার। পাস্ট ফর্ম হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন হবে এই নিম্ন ছক অনুসারে। যদি সিম্পল প্রেজেন্ট থাকে ডাইরেক্টের সময়, রিপোর্টেড স্পিচের এই অংশটা কোথায়? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট থাকে, রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয়ে যাবে সিম্পল পাস্টে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে হবে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী দেখো, এই উদাহরণটাই যদি করি তাহলে কি দাঁড়ায়। হ্যাঁ, দে সেইড টু মি, আমি প্রথমেই তোমাদের বলছিলাম যে সেইড এর পরে যদি টু যুক্ত থাকে এবং তারপরে যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয়, তাহলে সেইড এর পরিবর্তে, সের পরিবর্তে বলছিলাম টেল, আর সেইড এর পরিবর্তে হবে টোল্ড। তাহলে দে টোল্ড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে বসাও দ্যাট। দ্যাটের পরে এখানে সাবজেক্ট হলো ইউ। সর্বদাই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ হয় বা সেকেন্ড পারসন হয়, তাহলে এই সেকেন্ড পারসন সর্বদাই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। অবজেক্ট হলো মি, তার মানে মি এর এই ইউ আছে সাবজেক্ট ফর্মে, আর মি আছে অবজেক্ট ফর্মে। এই মি যখন সাবজেক্ট ফর্মে চলে যাবে, হয়ে যাবে আই। তাহলে দে টোল্ড মি দ্যাট আই হ্যাভ আছে, হ্যাভ কোন টেন্স? হ্যাভ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে টু বি ভার্ব কি? হ্যাড। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বসাবো? আই হ্যাড। তারপরে রিটেন পাস্ট পার্টিসিপল করাই আছে, রিটেন দা ফিচার, রিটেন দা ফিচার। ওকে, তোমরা একটু ছকটা তুলে নাও তাড়াতাড়ি।
এবার কিছু এক্সাম্পল দেখো, তাহলে স্ট্রাকচারের সাথে তোমাদের এটা আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। She said, I teach English online. ওকে, কি বলছি? she said, তার মানে এটা ফার্স্ট টেন্সে আছে। তাহলে I teach English online, অনলাইন টিচ মানে শিক্ষা দেওয়া, তার মানে কি আছে? টিচার তো প্রেজেন্ট ফর্মে দেওয়া, তাহলে সিম্পল প্রেজেন্টে থাকলে কি হয়ে যাবে? সিম্পল পাস্টে হয়ে যাবে। তাহলে she said that I, মানে সে বলল আমি অনলাইনে ইংরেজি শিখাই। তাহলে এ আই কে? এই হলো she, তাহলে এখানে বসাও she। টিচার পাস্ট টেন্স করো taught। তাহলে she said that she taught ইংলিশ অনলাইন। তোমরা একটু তুলে নাও। আমি কিন্তু ছকটা মুছে দিলাম। দ্বিতীয় উদাহরণটা দেখো। You say to them, I shall finish the work. এটা কি দেখো, এটাকে ইনডাইরেক্ট করে যদি আমরা কি হবে? You told them, you told them, ইনভার্টেড কমা তুলে এখানে কি বসাবা? that। তাহলে you told them that, I মানে কে? এই you, তাহলে এখানে বসাও you, shall আছে বসাও should, তাহলে finish the work। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা আবার একটু খেয়াল করি কি বললাম, যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে হয় তাহলে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে যে স্ট্রাকচার দিলাম সেই স্ট্রাকচার অনুযায়ী। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা শিক্ষার্থী বোনেরা আমরা টেন্স ওয়াইজ সেন্টেন্স ওয়াইজ যদি করি তাহলে তোমাদের জন্য এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ন্যারেশন করতে গেলে মূলত আসলে দুইটা জিনিস একটু ভালো ধারণা থাকতে হয়, সেটা হলো এক হলো টেন্স, দ্বিতীয়ত হলো সেন্টেন্স। তো আমরা সেন্টেন্স ওয়াইজ ভাগ করে করি তাহলে আমাদের একসাথে সেন্টেন্সের ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমরা চলো অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ন্যারেশন করি। অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা জানো সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। তো আমরা আজকে করব অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখি, চলো। রাফসান said
I am watching TV now. He said to me, I will go to Cox's Bazar tomorrow. Three. Salam said to me, I shall go through the book today. হ্যাঁ, এই তিনটা সেন্টেন্সই কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো আমরা যখন এবং এই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সবগুলোই আছে ডাইরেক্ট ফর্মে। তাহলে আমরা এখন এগুলোকে ইনডাইরেক্ট ফর্মে করি। ইনডাইরেক্ট করলে প্রথমে লেও রাফসান সেই মানে পাস্ট ফর্মে আছে, রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। খেয়াল রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে ইনভার্টেড কমাটার জায়গায় বসে দ্যাট। তাহলে আমরা এখানে বসাই দ্যাট। এই আই মানে এই রাফসান, তাহলে এখানে বসবে প্রনাউন হি। এম আছে, তার মানে এম ওয়াচিং, তার মানে কি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। পরিবর্তন হয়ে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ ওয়াচিং টিভি নাও থাকলে দেন হয়ে যায়। কি দাঁড়াইলো? রাফসান said that he was watching TV then. পরটা দেখো, হি said to থাকলে বসায় কি বসাবো? told। তাহলে he told me। অ্যাসার্টিভের জন্য বসাও that। তাহলে he told me that, এই আই মানে এই হি, তাহলে এখানে বসাও হি। উইলের ফার্স্ট ফর্ম হবে কি? উড। হি উড গো টু কক্সেস বাজার টুমোরো থাকলে হয়ে যায় উড গো টু কক্সেস বাজার টুমোরো থাকলে হয়ে যায় দ্য নেক্সট ডে। দ্য নেক্সট ডে, খেয়াল রাখো টুমোরোর পরিবর্তে হবে দ্য নেক্সট ডে। পরেরটা দেখো, সালাম said to me। আমরা লিখব সালাম told me, ইনভার্টেড কমার জায়গায় বসাও that। তা সালাম told me that, এই আই হলো এই সালাম, তাহলে হি। শেল আছে, হি উড বসাও, হি উড গো থ্রু দ্য বুক টুডে হইলে বসে দ্যাট ডে। খেয়াল করো, টুমোরো থাকলে কি বসলো? দ্য নেক্সট ডে। আর টুডে হইলে বসলো দ্যাট, হইলে কি পরিবর্তন হইলো? দেন। তাহলে ছোট ছোট যে পরিবর্তনগুলো হয় এগুলো তোমরা এক্সারসাইজের মাধ্যমে করতে থাকবে এবং শিখতে থাকবে। তাহলে আমরা দেখো সবগুলো সেন্টেন্স আমরা কি সেন্টেন্স করলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম। এবং প্রত্যেকটা ডাইরেক্ট ন্যারেশনকে কিভাবে ইনডাইরেক্ট করলাম? প্রথমে আমরা সাবজেক্টটা নিলাম, তারপরে সেইড যে আছে সেইডি বসাইলাম, ইনভার্টেড কমা দ্যাট। তারপরে যেহেতু ডাইরেক্ট ন্যারেশনের পুরোটা সেন্টেন্স এক বক্তার বক্তব্য হুবহু প্রকাশ পায়,
তাই এখানে প্রথমে যে বক্তা বক্তব্য দিবে পরবর্তী অংশের সাবজেক্ট কিন্তু সেই থাকবে, তাকে অনুসরণ করবে। তো এর জন্য এখানে আই থাকা সত্ত্বেও আমরা, যেহেতু আই কাকে বুঝাইছে, রাফসানকে বুঝাইছে, এবং রাফসানের প্রোনাউন হলো হি। তো একবার আমরা নাউন বসাইছি, এর জন্য পরবর্তীতে আমরা নাউন নিয়েছি প্রোনাউন। তাহলে কি হলো, আয়ের পরিবর্তে হয়ে গেল হি। আর এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ডাইরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তন করার সময়, ইনডাইরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা এখানে বসাইলাম হি ওয়াজ ওয়াচিং টিভি, নাও থাকলে দেন হয়। তার পরবর্তীটা দেখো, হি সেইড টু মি, হি টোল্ড মি, যেহেতু সেইড টু আছে এবং পরবর্তী সাবজেক্ট ব্যক্তিবাচক, অবজেক্টটা ব্যক্তিবাচক আছে, এর জন্য আমরা টোল্ড বসাইলাম সেইড টুর পরিবর্তে। তাহলে হি টোল্ড মি দ্যাট, আই হলো এই হি, তাহলে হি উইল উড, হি উড, হ্যাঁ, গো টু কক্সেস বাজার টুমোরো থাকলে হয় দ্য নেক্সট ডে। পরবর্তী দেখো, সালাম সেইড টু মি, তাহলে বসাইছি সালাম টোল্ড মি, ইনভার্টেড কমার জায়গায় দ্যাট, আই মানে এই সালামকেই ফলো করলো, বোঝাচ্ছে, তার মানে সালামের পরিবর্তে হলো হি। হি এর আয়ের সাথে শ্যাল, হি এর সাথে উইল, উইলের পাস্ট ফর্ম হলো উড, তাহলে হি উড গো থ্রো দ্য বুক টুডে আছে, বসাইছি দ্যাট ডে। এই ছিল আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো চলো আমরা আরেকটা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। Interrogative sentence. ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন সেন্টেন্স গুলোকে বলি আমরা, যে সেন্টেন্স গুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়, হ্যাঁ, বা কোনো কিছু জানতে চাওয়া বোঝায়, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দেখো, উদাহরণগুলো একটু খেয়াল করো। she said to me, she said to me, do you know the fact? হ্যাঁ, শেষে কিন্তু কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরবর্তী উদাহরণটা দেখো, কবির said to me, কবির said to me, have you noticed his recent behavior? হ্যাঁ, আরেকটা উদাহরণ খেয়াল করো, he said to me, did you obey your boss? হ্যাঁ, এই তিনটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার সহজ উপায় হলো যে এই বাক্যগুলোর সাথে কি থাকবে, ইন্টারোগেশন মার্ক কি থাকবে। হ্যাঁ, ইন্টারোগেশন মার্ক দেখে আমরা বুঝতে পারি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এছাড়া কোনো বাক্যের শুরুতে দেখবা টু বি ভার্ব দিয়ে আরম্ভ হয়, অথবা ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে আরম্ভ হলেও বুঝতে হবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এটা পরিবর্তনটা দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে এই ইনভার্টেড কমার জায়গাটায় কি বসাইছিলাম, দ্যাট, আর এখানে বসবে ইফ বা ওয়েদার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা করি, দেখো, she told me,
সে আরেকটা পরিবর্তন হবে, যেমন এখানে আমরা এর আগে যখন অ্যাসার্টিভ ছিল সেইটার পরিবর্তে বসাইছিলাম টোল্ড, আর ইন্টারোগেটিভের বেলা এখানে বসবে আস্কড। তাহলে শি আস্কড মি, আর ইনভার্টেড কমার জায়গায় বসবে ইফ। তাহলে শি আস্কড মি ইফ। ইফ এর পরে দেখো এখানে কিন্তু বাক্যের শুরুতে আছে টু বি ভার্ব, পরে আছে সাবজেক্ট, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব তখন আগে চলে আসবে সাবজেক্টটা। আর আমি তোমাদের আগে বলছি যে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে কিন্তু এটা সব সময় কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে অবজেক্ট এখানে কি আছে, মি, আর এই ইউ কিন্তু এখানে সাবজেক্ট ফর্মে আছে, তাহলে মি গিয়ে এখানে সাবজেক্ট ফর্মে কি হবে, আই। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে আমরা এখানে নো এর পাস্ট ফর্ম করব নিউ। হ্যাঁ, তাহলে she asked me if I knew the fact. পরটা খেয়াল করো, কবির said to me, have you noticed his recent behavior? এটা দেখো, কবির said to পরিবর্তে কিন্তু এখানেও কি হবে, asked। খেয়াল করবে অ্যাসার্টিভে বসাইছিলাম said to পরিবর্তে told, আর এখানে ইন্টারোগেটিভে বসাচ্ছি said to পরিবর্তে asked। অ্যাসার্টিভে ইনভার্টেড কমার জায়গায় বসাইছিলাম that, আর ইন্টারোগেটিভে বসাচ্ছি if। হ্যাঁ, পার্থক্যগুলো একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। কবির asked me, ইনভার্টেড কমার জায়গায় বসাও if। if এর পরে দেখো এখানেও কিন্তু বাক্যের শুরুতে কি আছে, টু বি ভার্ব, তারপরে আছে সাবজেক্ট। তাহলে এই ইউ কিন্তু আবার কাকে ধরবে, মি, তার মানে মি হয়ে যাবে আই। আর হ্যাভ হলো প্রেজেন্ট পারফেক্টে টু বি ভার্ব, পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে টু বি ভার্ব কি, হ্যাড। তাহলে আই হ্যাড নোটিসড হিজ রিসেন্ট বিহেভিয়ার। ওকে, নেক্সট দেখো, হি asked me if, ইউ ওই আবার মি হয়ে যাবে আই। এখানে দেখো বলছি পাস্ট ইনডেফিনিট হলে কিন্তু কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে ডিড, ডিড হলো পাস্ট ইনডেফিনিটের উদাহরণ, টু বি ভার্ব, তাহলে আমরা এখানে বসাবো আই হ্যাড। অবে, অবের পাস্ট পার্টিসিপল করে দাও আইইডি, অবেট। ইউর বস, এই ইউ মানে কে, এই কিন্তু মি, তার মানে এখানে আছে ইউ সাবজেক্ট ফর্মে, তাহলে আমরা মি এর সাবজেক্ট বসাইছিলাম এখানে আই। আবার এখানে ইউ অবজেক্ট ফর্ম আছে ইউর, তার মানে মি এর অবজেক্ট ফর্ম হয়ে যাবে পসেসিভ হয়ে যাবে। এখানে ইউর বস মানে পসেসিভ ফর্মে আছে, ইউর পসেসিভ হলো ইউর, তাহলে মি এর পসেসিভ হয়ে যাবে মাই, তাহলে এখানে হবে মাই বস। ঠিক আছে, তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড অবেড মাই বস। খেয়াল করো আবার এখানে কিন্তু ইউটা ছিল সাবজেক্ট ফর্মে, এর জন্য মিটাকে আমরা সাবজেক্ট ফর্মে বসাইছি। হ্যাঁ, আর এখানে ইউটা ছিল পসেসিভ ফর্মে, এর জন্য আমরা এখানে মিটাকে কিন্তু পসেসিভ ফর্মে বসাইছি। আয়ের অবজেক্ট হলো মি আর পসেসিভ হলো মাই। ওকে, তাহলে এই হলো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রাথমিক ধারণা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিন্তু আরো একটা অংশ আছে, সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে কিছু ন্যারেশন আমরা করি। ডাব্লিউএস কোশ্চেন যুক্ত থাকে যেগুলোতে, সেগুলো কিভাবে করবো সেটাও আমি তোমাদের প্রাথমিক কয়েকটা একটু দেখিয়ে দিচ্ছি। She said to me, where do you go? They said to her, why
Did you beat him? Rafiq said to me, what will you do tomorrow? এগুলো হচ্ছে দেখো ডাব্লিউএস কোয়েশ্চেন যুক্ত করে, হোয়ার, হোয়াই, হোয়াট, এগুলো সবই কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন যুক্ত করে যেগুলো করব আমরা, সেগুলো কিভাবে করব সেগুলো একটু খেয়াল করো। শি আস্কড মি। হ্যাঁ, যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের প্রথমে ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে, সেইখানে কিন্তু আমাদের কি বসাতে হবে না, ইফ বসানোর দরকার নাই। সেখানে শুধু আমরা যে ডাব্লিউএস কোয়েশ্চেনটা থাকবে সেটাই বসাবো। এখানে হয়ার আছে, এখানে হয়ারই বসাবো। হয়ারের পরে সাবজেক্ট আনো, ইউ, ইউ মানে সেই, আবার অবজেক্ট, অবজেক্ট হলো মি, তাহলে আই। ডো আছে, ডো এর পাস্ট টেন্স করে দাও, হোয়ার আই গো। এখানে তো আর ডো এর পাস্ট টেন্স করতে হবে না, এখানে ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ডোটার কোনো প্রয়োজন পড়ে না, শুধু ডাইরেক্ট ভার্ব বসাই দাও। তাহলে গো এর পাস্ট টেন্স হলো আই ওয়েন্ট। ওকে, তাহলে শি আস্কড মি হোয়ার আই ওয়েন্ট। পরেরটা খেয়াল করো, দে আস্কড হার। এখানে ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াই, বসাও হোয়াই। ইউ মানে হার, তাহলে হারের সাবজেক্ট ফর্ম হলো শি, তাহলে শি এখানে কিন্তু ডিড আছে, পাস্ট ইনডিফিনিট, পরিবর্তন হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, তাহলে শি হ্যাড, হ্যাঁ, বিটেন হিম। ওকে, পরেরটা দেখো, রফিক সেড টু মি। Rafiq said to me, what will you do tomorrow? Rafiq asked me. এখানে হোয়াট আছে ডাব্লিউএস কোশ্চেন, হোয়াটই বসাও। হোয়াট পরে সাবজেক্ট আনো, ইউ মানে মি, আই, উড, ডু, টুমরো থাকলে দা নেক্সট ডে। ওকে, তাহলে আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দেখলাম, দুইটা অংশ দেখলাম। যে একটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস কোশ্চেন ছাড়া হয় তাহলে আমরা কি বসাবো, ইনভার্টেড কমার পরিবর্তে বসাবো ইফ। আর যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হয় তাহলে ইফ বসবে না, শুধু ডাব্লিউএস কোশ্চেন বসবে। আর দুইটা অংশের একই নিয়ম। তাহলে তোমরা ন্যারেশনের আজকে যে অংশটুকু আমি তোমাদের সাথে আলোচনা করলাম, আমি আশা করছি তোমরা এইটুকুর মধ্যে অন্তত পক্ষে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি থেকেও থাকে তাহলে তোমরা পুরো ক্লাসটা আবার কয়েকবার রিভিউ করলেই তা আমার মনে হয় তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাসের মধ্যে মোটামুটি আমি যতটুকু লিখে দেই তোমরা চেষ্টা করবে পুরোটাই তোমাদের খাতায় তুলে নেওয়ার জন্য। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।